সবাই সফলতার গল্প শোনায়, আমি আপনার কাছে প্র্যাঙ্কিং নিয়ে ব্যর্থতার একটা গল্প শুনতে চাই, যে এমন কোনো প্রজেক্ট আছে যেটা করে আপনি ব্যর্থ হয়েছেন আপনার কাছে মনে হয়? আসলে কোনো প্রজেক্টই ব্যর্থ না। মানে এই সফলগুলোর মধ্যেই সবচেয়ে ব্যর্থ প্রজেক্ট কোনটা মনে হয়, যে এটা আমার একটা ব্যর্থ প্রজেক্ট? আচ্ছা, কিছুদিন আগে একটা 5 পর্বের এপিসোড ছিল, গভীর জলে মাছ। ঠিক আছে, কাজটা ঠিকঠাক আছে, কিন্তু একটু হাই থটের ছিল, তো এই জন্য দর্শক নিতে পারেনি। তো প্রজেক্টটা ব্যর্থ বলা যাবে, কারণ টাকায় ওঠে নাই। আচ্ছা, মানে ব্যর্থ প্রজেক্ট হইতো এটা। যাই হোক, একটু ব্যর্থতার গল্প মানুষকে শোনাতে হয়, নাহলে মানুষ শুধু বলে যে সবাই শুধু সফলতার গল্প শুনে। প্র্যাঙ্কিংয়ে অনেক গান আছে। হ্যাঁ, রংপুরের একটা গান আছে, রংপুরের মেয়ে মাইয়া। রংপুরের মাইয়া। তারপর হচ্ছে ওই যে আমি আসতে আসতে বলছিলাম যে একটা সং ছোটবেলায় কুত্তা সং, যেটা মানুষ খুব মানে মজা পেয়েছিল শুনে। তারপর আরো কিছু গান ছিল। আসলে এই গানগুলা কার লেখা, কার মাথায় কিভাবে কনসেপ্ট আসে, এগুলো যদি একটু বলতেন। প্র্যাঙ্কিংয়ে যতগুলো গান যায় সব গানই আমার লেখা আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি সবার আগে কিন্তু আমি সং রাইটার, লিরিসিস্ট ছিলাম। আমি তাহসান ভাইয়ের গান লিখতাম। তো আমার কাছে মনে হয়েছিল সেই সময় যে আমি কমেডি সংগুলোও লিখতে পারি। কুত্তা সং লিখেছিলাম। প্র্যাঙ্কিং সবার চোখে পড়া এবং এত উপরে ওঠার প্রধান একটা কারণ ছিল কুত্তা সং। চরম ভাইরাল হয়েছিল সেই সময়। হ্যাঁ, যদি এখন মানুষ দেখবে 10 মিলিয়ন, বাট সেই সময় ইউটিউবে 10 মিলিয়ন মানে বিশাল ব্যাপার ছিল। বিশাল কিছু ছিল। ঠিক আছে। তো সংগুলো চিন্তা ভাবনা করা হয় যে ও জিনিসটাতে ইউনিক হচ্ছে, এই জন্য তৈরি করা হয়। আমাদের টিডিং টিডিং পম পম একটা সং আছে, ঠিক আছে, এটা তো প্রায় 250 মিলিয়ন গেছে বাংলাদেশে, 235। বাংলাদেশের টপ ভিউ পাওয়া সং এর ভিতরে, টপ 5টা ভিউ পাওয়া সং এর ভিতরে সে একটা, মানে ভিউ পাওয়া কন্টেন্টের ভিতরে সে একটা। তো এটাই আর কি। এই গানগুলো যখন বের হওয়ার আগে কি আপনার ধারণা থাকে যে না এটা ব্লাস্ট হবে? হ্যাঁ, বের হওয়ার আগে অনেকটা মনে হয়, কিন্তু এমন অনেক সং গেছে যেটাকে বের হওয়ার আগে মনে হয়েছে যে এটা ব্লাস্ট করবে, কিন্তু করেনি। ও আচ্ছা, এরকম গানও আছে না? আচ্ছা, মানে ব্যর্থতা সফলতা দুইটাই আছে। আপনার পড়াশোনার সাবজেক্ট কি? সাইকোলজি। এই জন্য বললাম যে আপনি আসলে মানুষের সাইকোলজিটা ধরতে পারেন না মোটামুটি। হ্যাঁ, দর্শকের সাইকোলজি বুঝে সেই অনুপাতে আমি কাজ করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। এই যে একটু আগে বলছিলেন যে তাহসানের অনেকগুলো গানই আপনার লেখা হয়েছে। আমি একটু তাহলে এবার আপনার শুরুর দিকে চাই, ক্যারিয়ারের র্যাঙ্কিং থেকে বের হয়ে আর্থিক সজীব, আমি সজীব উদ্দিনের কাছে যাচ্ছি। সজীব উদ্দিন তখন আর্থিক সজীবই ছিলাম আমি, বললাম আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ি, যখন আমি এইচএসসি পড়ি, সেই সময় আমি আমার নাম রাখছিলাম আর্থিক সজীব। আচ্ছা, এই যে আর্থিক সজীবের প্রথম, অর্থাৎ প্র্যাঙ্কিং এর বাইরে মিডিয়া যাত্রা, সেই গল্পগুলো, সেই সময়কার স্ট্রাগল তো অবশ্যই ছিল। একটু সেই গল্পগুলোতে যদি যেতে চাই। অ্যাকচুয়ালি আমি খুব গ্রামের একটা ছেলে, ঠিক আছে, আমি ঠিক করে কথাও বলতে পারতাম না। এখন তো আরো পারি না, দর্শক বুঝতে পারছে অবশ্যই, মানে এখন একটু একটু পারি। তো সেই সময় একেবারে বলতে পারতাম না। কারো কাছে একটা আবদার করতে হবে, কিছু বলতে হবে, আমি দাঁড়ায় থাকতাম, হালকা করে কিছু হয়তো বলতাম। তো সেই অবস্থাতে আমি ঢাকাতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি বুঝতাম যে আমি ডিরেকশন দিতে পারবো, আমি লেখালেখি করতে পারবো, সো আমাকে সুযোগ দেওয়া হোক। তো প্রথমে আমার ফ্রেন্ডসরা, তখন তাহসানের তো হিউজ ক্রেজ চলতেছে, ফ্রেন্ডরা তাহসানের গান করতো। তো আমার সবসময় একটা ইচ্ছা ছিল সবচেয়ে বড়, যে আমি তার সঙ্গে কাজ করব। তাহসান সেই সময় সবচেয়ে বড় সিঙ্গার, ওকে চলো তো আমি তাহসানের গান লিখবো। তো ওর 4-5টা গান লিখলাম। গান লিখে আমার ফ্রেন্ডদের দেখাচ্ছি, দেখো হচ্ছে আমি তাহসান ভাইকে এগুলো ড্রপ করব। তো তারা ওইগুলো পড়ে সব হাসাহাসি করলো যে এটা হবে না, ঠিক আছে। তো আমি প্রায় 6 মাস ধরে বিভিন্ন এফএম সেন্টারগুলোতে ঘুরছি, তাহসান ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু 6 মাস অনেক কষ্ট করছি। কেউ বলছে অমুক জায়গায় গেলে পাবে, ঠিক আছে। যেমন FM 89.6 এর নিচে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম তাহসান ভাইয়ের সাথে দেখা করার জন্য। আমি শুনছিলাম FM এর ইন্টারভিউ আছে, ঠিক আছে, কিন্তু ইন্টারভিউ ছিল না। আচ্ছা, আমি সারাদিন বসেছিলাম। তো শেষমেশ অর্ণব ভাইয়ের আমি নাম্বার পেয়েছিলাম। অর্ণব ভাইয়ের কাছে গেছিলাম যে তাহসান ভাইয়ের নাম্বার লাগবে। তো অর্ণব ভাই তাহসান ভাইয়ের নাম্বার দিছিল। তারপরে ওনার সঙ্গে যোগাযোগ করি, 5-6 মাস যাবত ধরে ফোনই দিছি, ঠিক আছে। উনি বলছে যে আমি বাইরের লিরিক্স নিই না। তারপরে অতিষ্ঠ হয়ে আমারে একদিন ডাকছে, ওকে ঠিক আছে আসো। মিন্টো রোডে ওনার একটা বাসা ছিল, সেখানে গেছিলাম। তারপরে উনি আমার লিরিক্স দেখে উনি পছন্দ করেছিল। প্রথম সং ছিল পরিমিতি। হ্যাঁ, আমি অর্ধের চেয়ে বেশি ভাঙার চেয়ে ভালো, এই সংটা। তো এরপরে আর কি তাহসান ভাইয়ের সঙ্গে গান লেখালেখির কাজটা শুরু হয়।
এটা হচ্ছে যখন আপনি ইন্টার পরে তখনকার ঘটনা? না, এটা আমি কোচিং করতে এসেছি ইন্টারের আগে? এবং সরি, ইন্টারের পর পর? ইন্টারের পরে হুম। আমি ইউনিভার্সিটি কোচিং করতে এসেছি এবং ইউনিভার্সিটি ভর্তি হয়েছি সেই টাইমে এটাই। আচ্ছা, এরপরে এটা তো হচ্ছে তাহসানের গানের প্রসঙ্গ, তারপর তো আপনি নাটকও লিখেন। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে কি হয়ে গেলেন? হ্যাঁ, আমি অনেক আগে আমার এলাকাতে মঞ্চ নাটক হইতো, সেখানে করছি। ক্যান্টনমেন্টে মঞ্চ নাটক হতো, সেখানে মঞ্চ নাটকে লেখালেখি করছিলাম, ডিরেকশন দিয়েছিলাম। তো আমি শর্ট ফিল্ম বানিয়েছিলাম, ঠিক আছে। যখন ক্লাস 10-এ পড়ি সেই সময় শর্ট ফিল্ম বানিয়েছিলাম। এরপর বাংলাদেশ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হতো, সেখানে পাঠিয়েছিলাম এবং আমি উইনার হয়েছিলাম। তো ফিল্ম মেকিংয়েও আমার কিন্তু ইচ্ছা ছিল, আমি শুধু লেখালেখি না। এরপরে ঢাকাতে আসার পর আস্তে আস্তে কী করি, ওই দিকেও স্কিল ডেভেলপমেন্ট করি। আমি বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট থেকে ওখান থেকে একটা ডিপ্লোমা নিই, ঠিক আছে। এরপরে আমি টিভিতে নাটক বানানো শুরু করছিলাম। কতগুলো নাটক বানিয়েছেন? টিভিতে 3টা নাটক বানিয়েছিলাম সেই আর সময়। প্র্যাঙ্কিং এ তো অসংখ্য। হ্যাঁ, তারপরে হোপলেস হয়ে নাটক বানানো ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে আসলে যে ব্যর্থতা না আসলে সফলতা আসে না, হোপলেস না হলে মানে আজকে এখানে আসতেন না। হোপলেস না হলে প্র্যাঙ্কিং সৃষ্টি হতো না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এটা প্রয়োজন ছিল, সৃষ্টিকর্তা সফলতার জন্যই আপনাকে হোপলেস করেছিল। তো গান ওই 5টার পরে কি আর লিখেননি? না, এরপর তো তাহসান ভাই, তখন আর অ্যালবামের যুগ ছিল, এখন তার অ্যালবাম ট্যালবাম হয় না সেইভাবে। এখনকার সিঙ্গাররা ওই যে মাঝে মাঝে দুই একটা সং করে এরকম। তাহসান ভাই এখন কখন কিভাবে সং করে আমি জানি না, আমারও ড্রপ করা হয় না। এখন যা সং লেখা হয় প্র্যাঙ্কিং এর জন্যই। হ্যাঁ, এখন হচ্ছে সবকিছু স্পেশাল প্র্যাঙ্কিং। আপনি এই পর্যন্ত কতগুলো নাটক লিখেছেন? অ্যাকচুয়ালি না, হিসেব নেই। হিসেব ছাড়া আনুমানিক আইডিয়া? আমি কিন্তু বেশি নাটক লিখিনি, আচ্ছা, ঠিক আছে। আমি বেশি নাটক লিখিনি, বাট প্র্যাঙ্কিংয়ের যে নাটকগুলো তৈরি হয়, ঠিক আছে, অল টাইম কনসেপ্ট দেওয়া, কি করা না করা, প্রত্যেকটা নাটকের পিছনে আমি থাকি আর কি, লেখালেখির পিছনে। আর্থিক একটা ব্যাপার থাকে। প্র্যাঙ্কিং কিন্তু একটা ইউটিউব ভিত্তিক চ্যানেল, সেখানে অবশ্যই অনেকের মনে প্রশ্ন থাকে যে কত টাকা আয় হচ্ছে বা কিভাবে আয় হচ্ছে, বা যে টাকা আপনারা ইনভেস্ট করছেন সেই টাকাকে ইউটিউব থেকে আসছে কিনা, এই আর্থিক লেনদেন ব্যাপারটা বা আর্থিক জিনিসটা কিভাবে আপনারা প্রসেসিং করছেন? শুরুর দিককার গল্প অনেক কষ্টকর, ঠিক আছে। তখন কেউ ছিল না আমি কি করতাম, নিজেই লিখতাম, ঠিক আছে। আমার সহকারী রাইটার ছিল অনেকে। তো তখন অর্ণব জাকির ছিল আমার সঙ্গে, লিখতাম, আমি নিজে ক্যামেরা চার্জ করতাম, ক্যামেরা আমি নিজে নিয়ে যেতাম, শ্যুট আমি নিজেই শ্যুট করতাম অ্যাজ এ ডিওপি। তারপরে হচ্ছে সেটা বাসায় নিয়ে এসে নিজে এডিট করতাম, আপলোড দিতাম, মানে এত খরচগুলো বেঁচে যেত। আর বাকি যেগুলো আর্টিস্ট ছিল আমার, তারাও কোঅপারেটিভ ছিল, তারা হয়তো দিনে একটা করে সিঙ্গাড়া খাইতো, ঠিক আছে, এসে অ্যাক্টিং করে নিজের খরচে বাড়ি চলে যেত, ঠিক আছে। আমার কিন্তু খরচ হতো না, যাওয়া আসা দিয়ে 200 টাকা খরচ হইতো এরকম। তারপরে আমি ওটা আপলোড দিয়ে দিতাম, এইভাবে চলতো। এই কষ্টটা করেছি, এই কষ্টটা করতে 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 এখন প্র্যাঙ্কিং চ্যানেল এত বড় চ্যানেল, এখন যে কোনো প্রজেক্ট গেলে প্রফিট চলে আসে। তবে শুরুর দিকে তো আর ইউটিউবে তো মনে হয় এভাবে এখন যতটা একটা ইনকাম দেয়, আয় দেয়, তখন তো এতটাও ছিল না, তাই না? বিজ্ঞাপন ফেসবুকও দিত না, এখন ফেসবুক থেকে সবচেয়ে এখন বড় বরঞ্চ বেড়েছে আয়ের বিষয়টা আর কি। তো এখন তো ইউটিউবিং এর যুগ, ফেসবুক অনেকে কন্টেন্ট বানাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে। তো অনেকে এসে শুরুতেই হতাশ হয়ে যায়, হচ্ছে না, হবে না, হ্যাঁ, বা ইনকাম হচ্ছে না। তাহলে আপনি যেহেতু এই জায়গায় সফল একজন ব্যক্তি, আপনার তো আইডিয়া আছে, জানা আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটিং করে বিশেষ করে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলা আছে, পরামর্শ দেওয়ার আছে যে আপনারা এইভাবে লেগে থাকেন তাহলে হবে? লেগে থাকার আগে একটু বসতে হবে। কন্টেন্ট যে আমি শুরু করে দিলাম হয়ে গেল এটা না, আগে তার নিজেকে নিয়ে বসতে হবে যে আমি এটাতে কোন দিক থেকে দক্ষতা অর্জন করেছি। আগে দক্ষতাটা অর্জন করতে হবে এবং ভাবতে হবে যে সবাই তো করতেছে, আমি কি এমন ইউনিক করব যেটা দর্শককে ভালো লাগবে, পছন্দ হবে। তো ওই জিনিসটা যদি সে বাছাই করতে পারে, কি তো কন্টেন্ট তৈরি করব এবং সেটা পাবলিক কেন নিবে, এইটা বাছাই করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেইটা হওয়ার পর কন্টেন্ট বানাতে হবে। এরপরে যদি সাকসেস না আসে, লেগে থাকতে হবে, সাকসেস আসবেই। যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়, অন্যের দেখার মতো কিছু হয়, তাহলে অবশ্যই লেগে থাকতে হবে, লেগে থাকলেই সাকসেস আসবে। বাংলাদেশে কন্টেন্ট দেখা হয় আপনার অন্যান্য র্যাঙ্কিং এর বাইরে? হ্যাঁ, দেখা হইতো। দেখা হয়, কাদেরটা ভালো লাগে? বাংলাদেশে তো এখন ইউটিউব কন্টেন্ট আর হয় না খুব একটা, শুধু আমরা অ্যাজ এ ইউটিউবার ছিলাম তখন। এখন তো তাও সেটা হয় না। এখন তো আমরা প্রফেশনাল নাটক বানানো শুরু করছি, কিন্তু ইউটিউবারদের কন্টেন্ট ডিফারেন্ট ছিল।
এখন এখন আর কেউ নেই, এখন আছে অনেকে ব্লগ বানায়, বেশিরভাগ ব্লগই বানায়। হ্যাঁ। তাছাড়া এখন ওই যে আগে শর্টস ভিডিওগুলো হতো, শর্ট ভিডিও কি মানে 5 মিনিট 10 মিনিটের ফানি ভিডিওগুলো হতো, এখন আর সেইগুলো নাই। যেমন আপনি হয়তো পেয়েছেন ম্যাঙ্গো ব্রাদার্স, সরি ম্যাঙ্গো স্কোয়াড ছিল, সালমান মুক্তাদির ছিল, হ্যাঁ ব্রাউন। আমার আমার সেই সময় সালমান মুক্তাদিরের কাজ ভালো লাগতো, তারপরে প্রত্যয়ের কাজ ভালো লাগতো, আজহার লিমিটেড, লিমিটেড। এদের এদের দুইজনের কাজ ভালো লাগতো। কিন্তু এখন এরা মানে ওই সময় যে ইউটিউবিং এর সময় যে আমরা মানে দেখতাম যে আপনি পেয়েছেন কিনা আমি জানি না, ঢাকা গাইস গান গাইতো সুন্দর সুন্দর, হ্যাঁ গান ভিত্তিক হ্যাঁ ঢাকা গাইস, হ্যাঁ আচ্ছা ওটার আরেকটা গান ফ্রেন্ড, হ্যাঁ সৌমিন সৌমিক, যেটা ওদের কন্টেন্ট দারুণ ছিল। হ্যাঁ ধরুন ওই সময়টাতে তারা তো একটা ব্যাচই ছিল বলতে গেলে, সৌমিন সৌমিক সৌভিক, তারপর হচ্ছে সালমান মুক্তাদির, তারপর ম্যাঙ্গো স্কোয়ার শামীম, অভিনেতা শামীম। ওদের পরে ওনাদের পরে এই যে কন্টেন্ট ক্রিয়েটিং এর জায়গাটা এটা শুধু ব্লগিং এর মধ্যে চলে আসলো। হ্যাঁ রাইট। মানে ওই ক্রিয়েটিভিটিটা কোন দিকে চলে গেল, মানে সবাই এখন ওই দিকটা মানে এই যে ভ্যারাইটিস ব্যাপারটা নাই কেন, কি মনে হয় আপনার কাছে? অ্যাকচুয়ালি সবাই যেটা করে আমাদের বাংলাদেশের এর একটা প্রবণতা আছে, ঠিক আছে, যেমন বাড়ির সামনে একটুখানি রাস্তার পাশে বাড়ি আছে মানে বাড়ির সামনে দোকান বানিয়ে দাও, ঠিক আছে। সো সবাই যেটা করতে চায়, চাকরি করতে হবে, সো চলো সবাই চাকরি করি আমরা, ঠিক আছে, উদ্যোক্তা হবে, ভালো কিছু করবে, এই ধরনের বিষয় নেই। এখন বাংলাদেশে সহজ বিষয় আছে, ওকে ব্লগ করতে হবে, চলো ব্লগ করি, সবাই টিকটক করতেছে, চলো টিকটক করি, এরকম। তো ট্রেন্ড একটা বিষয় আছে, যে ট্রেন্ডটা বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আছে এখনো, ইন্ডিয়াতে কিন্তু অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানায়, কিন্তু বাংলাদেশে সেটা নাই। আচ্ছা একটা প্রশ্ন করে লাস্টের দিকে চলে যাব। 5 আগস্ট পরবর্তী একটা প্রসঙ্গ আনতে চাই। 5 আগস্টের পরে তো বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেটা ছোঁয়া না কন্টেন্ট ক্রিয়েটিং লাইফেও পড়েছে। যেমন আপনি দেখবেন যে 5 আগস্টের পরে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কোনো কারণ ছাড়াই গায়েব। কেউ আছে পালিয়ে গেছে, কারোর বিরুদ্ধে অভিযোগ আছে, আবার অনেকে আছে কারণ ছাড়াই গায়েব হয়ে গেছে। এই প্রেক্ষাপট মানে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে একজন কন্টেন্ট ক্রিয়েটরদেরও যে এই ধরনের গা ঢাকা দেওয়া বা এই যে একটা আঁচড় পড়া, আসলে এইটা কতটা আপনার কাছে কি মনে হয় বিষয়টা? আসলে যারা গার্ড ঢাকা দিয়েছে তাদের পিছনে তো একটা কাহিনী আছে আর কি, সেটা হচ্ছে তারা হয়তো কোনো না কোনো রাজনৈতিক দলকে নিয়ে কাজ করেছে। যারা কন্টেন্ট বিনোদন দিতে চেয়েছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা রাজনৈতিক দলের আশ্রয়ে তাদের প্রমোট করার চেষ্টা করেছে তাদের সমস্যা হয়েছে, তাদের তো গা ঢাকা দিতে হয়েছেই, এবং এটা তো স্বাভাবিক। তো অ্যাকচুয়ালি রিয়েল যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো অনেক ফ্যান বেজ হয়, ঠিক আছে, কোন দলের কোন ধর্মের এটা না, তাদের তো কন্টেন্ট ভালো লেগেছে এই জন্য ফ্যান হয়। এই জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত, তাদের কোনো একটা দলের দিকে টেনে না কথা বলে এন্টারটেনমেন্টের দিকে, এবং যেটা সমাজের জন্য যেটা ভালো, সবার জন্য যেটা ভালো, সেই হিসেবে কথা বলা উচিত। মানে আই মিন একজন কন্টেন্ট ক্রিয়েটর তো ওয়ান কাইন্ড অফ একটা পাবলিক ফিগার, তাদেরও মনে হয় একটা মানে কোনো রাজনৈতিক মতাদর্শ না, তাকে সব দল সব ধর্ম সব তার ফ্যান্সদের কথা বলতে হবে, দর্শকদের কথা বলতে হবে, দর্শকদের কথা বলতে সবাই পছন্দ করতে পারে তাকে। আচ্ছা এই যে প্র্যাঙ্কিং এ তো আপনার অনেক অভিনেতা অভিনেত্রী আছে, এদের মধ্যে সবচেয়ে ভালো আপনার কাছে মনে হয় যে হ্যাঁ ও খুব ভালো অভিনয় করে? সবাই তো ভালো অভিনয় করে, এটা আমি জানি, আপনি এটা বলবেন, কিন্তু তার মধ্যেও এখন বিষয় হচ্ছে কি এগুলো সবই আমার সন্তান। আপনি যদি বলেন যে আপনার প্রিয় সন্তান কোনটা, এটা তো আমি বলবো না। বলবেন না? আপনি বুঝতে পারছেন যে পরে না আমি প্রশ্ন করতাম যে সবচেয়ে খারাপ অভিনেতা তাহলে কে করে? হ্যাঁ এটা বললেই তখন সব ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, ঝামেলায় যায় না, মজার দিকেই থাকি। প্র্যাঙ্কিং নিয়ে এতদিন কাজ করছেন, মানে কখনো কি মনে হয়েছে যে হ্যাঁ আমি এই কাজটা করে ভুল করেছি, মন খারাপ হয়েছে কিনা কখনো? মন খারাপের বিশাল একটা জায়গা আছে, সেটা হচ্ছে এত কষ্ট করে এইসব ছেলে মেয়েগুলো আমি তৈরি করেছি, তাদের অবশ্যই ট্যালেন্ট ছিল এবং তাদের অবদান আছে, কিন্তু এই যে বাইরে থেকে বিভিন্ন মানুষ তাদেরকে কান পড়া দেয়, ঠিক আছে, এইটা আমার কাছে খুব আক্ষেপের লাগে, এটা খুব খারাপ লাগে যে কিভাবে পারে। বাংলাদেশে তো ছেলে মেয়ের অভাব নেই, তোমরাও কিছু ছেলে মেয়েকে চান্স দাও, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে। আমি যাদেরকে তৈরি করেছি, সামনে নিয়ে এসেছি, তাদের নিয়ে এত টানা হেঁচড়া করার কি প্রয়োজন? এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে, ঠিক আছে। আজকে যতটুকু প্র্যাঙ্কিং নিয়ে একটু ঝামেলা তৈরি হয় এই এদের কারণে। মানে মূলত ব্যাপারটা হচ্ছে যে মানে আপনি তৈরি করেছেন, কিন্তু বাইরে থেকে দেখা যায় নিজ স্বার্থে টান দেওয়ার জন্য এখানকার একটা নেগেটিভ কিছু বলে কান পড়া দিয়ে সে ভারী করা হয়, কিন্তু আপনার সন্তানরা তো বড় হয়ে গেছে,
তো আমরা কি নতুন সন্তান দেখতে পারবো না বা এই ধরনের কোনো প্রসেসিং কিছু আছে কিনা আপকামিং প্রজেক্ট? হ্যাঁ, আপকামিং প্রজেক্ট আছে আমাদের স্কুল গ্যাং সিজন 3 সামনে যে প্রজেক্ট, ওই প্রজেক্ট নিয়ে আমরা পরিকল্পনা করছি এবং সেই প্রজেক্টে নতুন কিছু মুখ দেখা যাবে। প্রত্যেক বছরই প্র্যাঙ্কিংয়ে নতুন ছেলে মেয়ে নেওয়া হয়, সো বরাবরের মতো এবারও নেওয়া হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা নতুন হয়তো বা আরোহী মিমদের মতোই আরো নতুন নতুন কিছু আর্টিস্ট পেতে যাচ্ছি হয়তো বা সামনে, নিকট সামনেই, তাই তো? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর্থিক সজীব ভাই অনেক আড্ডা দিয়েছি, শেষমেশ বলতে চাই যে প্র্যাঙ্কিংয়ের তো অনেক ভক্ত আছে, হেটার্স আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে চাইলে বলতে পারেন। সবার উদ্দেশ্যে আমি অনেক আগে থেকে বলি যে প্র্যাঙ্কিং হচ্ছে জনগণের চ্যানেল, কারণ এখানে সবাই খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছে, যারা সুযোগ পাইতো না, তারা প্র্যাঙ্কিংয়ের ব্যানারে এসেছে এবং তারা আপনাদের ভালোবাসা পেয়েছে। প্র্যাঙ্কিংয়ের প্রত্যেকটা মেম্বার আপনাদের বন্ধু, আপনারা প্র্যাঙ্কিংয়ের ফ্যান না, ঠিক আছে, আমাদের বন্ধু। তাই প্র্যাঙ্কিংয়ের খারাপ দিনে ভালো দিনে বন্ধুর মতো আপনারা সবসময় পাশে থাকবেন, প্র্যাঙ্কিংয়ের নাটকগুলো আপনারা দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।